এবার কোনো এআই নির্মিত ভিডিও কিংবা নকল ফটোকার্ড নয়, বরং মির্জা আব্বাসকে ঘিরে একটি ভুয়া স্লোগান ভাইরাল হয়েছে ফেসবুকে। মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার একটি ভিডিওর অডিও বদলে দিয়ে জুড়ে দেওয়া হয়েছে একটি বিতর্কিত স্লোগান। শুধু তাই নয়, ভিন্ন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাধিক কর্মকাণ্ডের সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে বিএনপির নাম। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি বিবিসির বরাত দিয়ে সমকালের ডিজাইনে তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদেরকে ঘিরে চাঞ্চল্যকর দাবির একটি ফটোকার্ড বানিয়ে সংঘবদ্ধভাবে প্রচার করা হয়েছে ফেসবুকে। এই ভুয়া ফটোকার্ডটিতে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর দাবি করা হয়, কিন্তু রিউমার স্ক্যানার টিম জানায় বিবিসি বাংলা কিংবা বিবিসি নিউজ এমন দাবি সমর্থিত কোনো সংবাদ প্রকাশ করেনি। সমকালের বিএনপির 59 নেতা বহিষ্কার শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ডকে সম্পাদনা করেই এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ওদিকে শুধু ফটোকার্ড কিংবা এআই নির্মিত ভিডিও নয়, এবার মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার ভিডিওর অডিও বদলে মির্জা আব্বাসকে ঘিরে অপপ্রচার চালানো হয়েছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে একটি স্কুলের সার্বিক পরিস্থিতি দেখে মির্জা আব্বাসের প্রতিক্রিয়ার একটি ভিডিওতে বিতর্কিত স্লোগান জুড়ে দিয়ে সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়, প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানায় এবং প্রায় 25,000 পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওটির অডিওটি আসল নয়, বরং সম্পাদিত। আবার ভিন্ন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির নাম জুড়ে প্রথম আলোর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে চিকিৎসাধীন এক যুবকের ছবি যুক্ত করে বিএনপির বিরুদ্ধে গুজব প্রচার করা হয়। তবে মূলধারার কোনো গণমাধ্যমে ওই দাবির পক্ষে সমর্থনমূলক কোনো সংবাদ পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়। একইভাবে ভোলায় হাতপাখা প্রার্থীর মেয়ে ও তার কর্মীদের উপর হামলার দায়ভার বিএনপির উপর চাপিয়ে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হয়েছে। ভোলা 4 আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অনুসন্ধানে জানা যায় বিএনপি নেতাকর্মীরা নয়, বরং হামলার অভিযোগ দাড়িপাল্লার কর্মীদের বিরুদ্ধে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে নির্বাচন ও রাজনৈতিক দলকেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং যেমনটি বলছিলাম, আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডক্টর আক্কাস আহমেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে স্বাগত ৭১ টেলিভিশনে। আক্কাস আহমেদ, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং নির্বাচন একদমই সামনে, কিছুদিন বাকি রয়েছে এবং যেমনটি আমরা দেখলাম যে গুজবগুলো আসলে এমনভাবে ছড়ানো হচ্ছে বিভিন্ন দলকে কেন্দ্র করে। আমরা একটি ফ্যাক্ট চেক যেমন দেখলাম যে বিএনপির যিনি মির্জা আব্বাস রয়েছেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তার একটি অডিওকে পরিবর্তন করে অন্য একটি দলের স্লোগান যুক্ত করা হয়েছে, একদমই যেটি বিপরীত। সেই ক্ষেত্রে আসলে কি কারণ হতে পারে আপনার মনে হয় এ ধরনের গুজব ছড়ানোর পেছনে? ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনের দর্শক, শ্রোতা সহ সংশ্লিষ্ট সবাইকে। আসলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তো একটা খুবই জনপ্রিয় দল এবং যে সমস্ত হেভিওয়েট প্রার্থী যাদের জনপ্রিয়তা অনেক বেশি এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে ডিলেজিটিমাইজ করার জন্য, তাদেরকে বিরাজনীতিকরণের অংশ হিসেবে এই ধরনের রাজনৈতিক প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে, যাতে তারা এই যে জনসমর্থন, মানে জনগণের ভোটে যাতে তারা জিততে না পারে, সেই ধরনের একটি রাজনৈতিক প্রপাগান্ডা, একটি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এই ধরনের প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে। এবং সেটা যে শুধু মির্জা আব্বাসের ক্ষেত্রে না, অন্যান্য প্রার্থীর ক্ষেত্রেও দেখবেন যে এই ধরনের প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে
মিথ্যা বিভিন্ন অভিযোগকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে একটা ফলস নেগেটিভ তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, যাতে তাদের জনপ্রিয়তা কমে যায় এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা জুড়ে দিয়ে ট্যাগ দিয়ে সেটা প্রচার করা হচ্ছে। এটা আসলে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটি স্বাধীনতা এবং যে ফ্রিডম, সেটা আমি যদি বলি যে এটা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এই যে আমাদের ফেসবুক বলেন, গুগল বলেন, টুইটার বলেন, যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে যে সমস্ত মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আছে সেগুলো যাতে বন্ধ করা যায় এবং যেগুলো সত্য না সেগুলো যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে না পারে, সে ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের যে টেলি রেগুলেটরি কমিশন আছে বিআরটিসি, তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, যাতে যারা এই ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া, বিশেষ করে সাইবার সিকিউরিটি মামলার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলে এগুলো আমার মনে হয় কিছুটা হলেও কমানো সম্ভব হবে। জি, ডক্টর আক্কাস আহমেদ, আমরা নিশ্চয়ই আশা করব যে বিভিন্ন দলগুলো যারা রয়েছে তারাও আসলে নিজেদের জায়গা থেকে পদক্ষেপ নেবে যতটুকু গুজবগুলো আসলে কমানো যায়। আপনার সাথে আমরা আবারও কথা বলবো, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, একটি বিরতির সময় হলো, ৭১ টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আপনাদের সাথে রয়েছে আমি কানিজ লাবণী এবং আমাদের আলোচনায় যুক্ত ছিলেন ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আক্কাস আহমেদ, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের গুজব তো ছড়ানো হচ্ছে, দলগুলোও তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, এআই বা প্রযুক্তি, যার আসলে সদ্ব্যবহার নির্বাচনকে কেন্দ্র করে করা বেশি দরকার ছিল, কিন্তু যদি প্রেক্ষাপট দেখা যায় এখনকার এআই বা প্রযুক্তি খুব বেশি ব্যবহার হচ্ছে, আসলে অপব্যবহার হচ্ছে, নেগেটিভ প্রচারণা খুব বেশি হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করণীয় হতে পারে আপনার কি মনে হয়? ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি বলি যে বৈশ্বিক প্রেক্ষাপটে যদি বলি, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কিছু কান্ট্রির কথা আমি উদাহরণ হিসেবে বলতে পারি। নেদারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশে কিন্তু এই যে এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড যদি কোনো ফেক নিউজ যদি সোশ্যাল মিডিয়ায়, টুইটার, ফেসবুক, গুগল যেখানেই হোক, তারা যদি কোনো এই ধরনের ইনফরমেশন যদি দেখে, তখন তারা কিন্তু সেটা দ্রুত ইয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলে এবং সেখানে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি প্রয়োগ, যেটা আমরা ল এনফোর্সমেন্ট যেটা, সেটা করা হয়। এবং মিডল ইস্টের কিছু কান্ট্রি, তুরস্ক, তারপর হচ্ছে আলজেরিয়া, তারপর হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব, এই সমস্ত জায়গায় কিন্তু এগুলো কিন্তু স্ট্রিক্টলি মানে মেনটেন করা হয়। সেখানে যদি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং বিশেষ করে নিরাপত্তার দিক থেকে এই সমস্ত বিষয়গুলো খুব সেন্সিটিভ, এবং এগুলোর বিষয়ে আমি মনে করি যে যদি সেটা এআই জেনারেটেড হয় এবং সেটা যদি ফলস নেগেটিভ হয়, তাহলে অবশ্যই সরকার এবং আমি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করে সেটাকে আইনের আওতায় নিয়ে আসা, অথবা আরেকটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কি কাউন্টার অ্যাকশন, যেটা আমরা বলি ইন্ডিভিজুয়াল লেভেল কাউন্টার অ্যাকশন। যেমন পলিটিক্যাল পার্টিগুলো, আপনি বিএনপির কথা বলেছেন, বিএনপির বিরুদ্ধে যদি কেউ প্রোপাগান্ডা ছড়ায় কিংবা মিথ্যাচার করে, তাহলে কিন্তু বিএনপির যে মিডিয়া সেল কিংবা বিএনপির যে নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু ফেসবুকে তারা তাদের পক্ষে সেটা প্রচারণা চালাইতে পারে বা সেটা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাইতে পারে এবং সেটা ফেসবুকে দিতে পারে। এবং পাশাপাশি যে 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 সোশ্যাল মিডিয়াগুলো যেখান থেকে পরিচালিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া পরিচালিত হয়, সেখানে চিঠি দিয়ে সেগুলোকে বন্ধ করা। এবং বাংলাদেশের যে টেলি রেগুলেটরি কমিশন বিটিআরসি আছে, সেখানে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া এবং ল এনফোর্সমেন্টের যে জায়গাটা, সেখান থেকে তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং শাস্তি দেওয়া হয়, তখন কিন্তু এগুলো অনেকাংশে কমে যাবে। ফলে আরেকটা বিষয় আমি এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে কি আমাদের দেশে কিন্তু মানুষ এখনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে খুব একটা জানে না। এটার ব্যাপারে একটি সামাজিক সচেতনতা তৈরি করা দরকার এবং পাঠ্যপুস্তকে এগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা দরকার। এবং বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই যে আপনারা সংবাদকর্মী, আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে এগুলো প্রচারণা চালানো দরকার, এবং যাতে করে মানুষ একেবারে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, যাতে বিভিন্ন রাজনৈতিক দল, কর্মী, সমর্থক, শিক্ষিত নারী, পুরুষ সবাই যাতে জানতে পারে যে আসলে এআই কি এবং এটার ইম্প্যাক্ট কি। আমি বলছি না যে এআই খারাপ জিনিস, এআই ভালো জিনিস। সেটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটাকে
কিভাবে ব্যবহার করলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, দেশের অগ্রগতি সাধিত হবে, প্রযুক্তির যে বিকাশ সেটা হবে, সেই দিকে অবশ্যই আমাদের ডক্টর চিন্তা আক্কাস করতে আহমেদ, হবে। আমরাও আশা করছি আসলে এআই বা প্রযুক্তির একটি সদ্ব্যবহার হবে এবং নির্বাচন যেহেতু সামনে, সুষ্ঠু নির্বাচন হবে এবং দলগুলো ঠিকঠাক তাদের প্রচারণা চালাবে। ধন্যবাদ ডক্টর আক্কাস আহমেদ আজ ৭১ টেলিভিশনের ফেক নিউজ স্ক্যানারে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণে ছিলেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।